তামিলনাড়ুর সীমানা ঘেঁষে আরানমানেকাদু নামের একটি গভীর জঙ্গল। আর এই জঙ্গলকে ঘিরেই গ্রামের মানুষদের রয়েছে ভয়ঙ্কর আতঙ্ক। গ্রামের কেউই দিনের বেলাতেও জঙ্গলের ভেতরে যাওয়ার সাহসও করে না। তবে একবার 6 জন বন্ধু মিলে এই আরানমানেকাদু জঙ্গলে বেড়াতে আসে। গ্রামের মানুষের নিষেধ না শুনেই তারা জঙ্গলের রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে পড়ে। আর এরপরে তাদের সাথে শুরু হয় মৃত্যুর ভয়ঙ্কর খেলা। কি এমন আছে ওই রেস্ট্রিক্টেড এরিয়ায় যার জন্য কেউই আর ওই জঙ্গল থেকে বেঁচে ফিরতে পারে না? কোনো অশরীরী শক্তি বা আত্মাই কি জঙ্গলের ভেতরে ঢোকা মানুষদের হত্যা করছে, নাকি এসব পুরোটাই কোনো মানুষেরই সাজানো গোলকধাঁধা? এই সব কিছুই আমরা জানতে পারবো আজকের এই মুভির গল্পে। আজ এক্সপ্লেন করব একটি তামিল হরর থ্রিলার মুভি যার নাম হলো পেচি। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই তামিলনাড়ুর আরানমানাইকাদু গ্রামের একটা গভীর জঙ্গল দেখা যায়। এই গভীর জঙ্গলে রাম তার গার্লফ্রেন্ডকে নিয়ে ক্যাম্পিং করতে এসেছে। তারা জঙ্গলের গভীরে ঢুকে একটা জায়গায় তাদের তাঁবু টাঙ্গায়। এবার রাম তার গার্লফ্রেন্ডকে সেখানে বসিয়ে রেখেই আগুন জ্বালানোর জন্য জঙ্গলের গভীরে কাঠ কাটতে যায়। রাম কুড়াল হাতে জঙ্গলের অনেকটা গভীরে ঢুকে একটা বড় গাছ দেখতে পায়। সে সেই গাছের একটা ডাল কাটতেই যাবে, তখন হঠাৎই সেই গাছের সামনেই পুঁতে রাখা একটা ত্রিশূলের সাথে রামের পায়ে বাড়ি খায়। ত্রিশূলটা দেখেই রাম প্রথমে অনেক অবাক হয়ে যায়, কারণ এমন গভীর জঙ্গলের ভেতরে এভাবে কে ত্রিশূল পুঁতে রাখবে। তবে সে এই ব্যাপারটায় খুব একটা পাত্তা না দিয়ে ত্রিশূলটা মাটি থেকে উঠিয়ে সেটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর রাম সেই কুঠারটা দিয়ে গাছের ডাল কাটা শুরু করে। বেশ কয়েকবার কুড়াল দিয়ে কোপ দেওয়ার পরে গাছের ডালটা ভেঙে পড়ে। এরপর রাম জোরে টান দিয়ে ডালটাকে গাছ থেকে নিচে নামিয়ে আনে। তবে সে খেয়াল করে সেই ডালের মধ্যে খুব অদ্ভুতভাবে একটা পেরেক পোঁতা আছে। রাম সেই পেরেকটায় হাত দেওয়ার সাথে সাথেই তার খুব জোরে একটা ঝটকা লাগে। ঠিক তখনই সেখানে খুব জোরে একটা শব্দ হয়। রাম সেই শব্দটা শুনে যেই গাছের দিকে তাকায়, তখনই সে দেখে সেই গাছটা খুব অদ্ভুতভাবেই নিজে নিজে মাছ থেকে ফেটে যাচ্ছে। এটা দেখেই রাম প্রচন্ড ভয়ে খুব জোরে চিৎকার করে ওঠে, কিন্তু খুব অদ্ভুতভাবে তার গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। এদিকে সে দেখে গাছ থেকে খুব দ্রুত গতিতে কিছু একটা বের হয়ে তার মুখে বাড়ি খায়। প্রচন্ড জোরে বাড়ি খাওয়ার কারণে রামের মুখ থেকে রক্ত পড়া শুরু হয়। সে নিচে তাকিয়েই দেখে তার কাছে একটা কালো রঙের পুতুল পড়ে আছে। সেই কালো পুতুলটা দেখতে অনেক ভয়ঙ্কর। রাম যেই পুতুলটা তার হাতে তুলে নেয়, তখনই সেই গাছের পেছন থেকে একটা অদৃশ্য শক্তি বেরিয়ে আসে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে রাম তো প্রচন্ড ভয় পেয়ে জোরে চিৎকার করে ওঠে। তবে সেই অদৃশ্য শক্তির কারণে তার গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। এবার সেই অদৃশ্য শক্তি এসে রামকে মেরে ফেলে। এদিকে রামের গার্লফ্রেন্ড তখন কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। তাই সে এতক্ষণ ঘটে যাওয়া এইসবের কিছুই জানতে পারেনি। অনেকক্ষণ কেটে যাওয়ার পর মেয়েটি খেয়াল করে রাম তো এখনো কাঠ নিয়ে ফিরে এলো না। এবার মেয়েটিও রামকে খুঁজতে খুঁজতে সেই গাছের সামনে চলে আসে। গাছের সামনে কালো রঙের একটা পুতুল পড়ে থাকতে দেখে মেয়েটি পুতুলটা তার হাতে তুলে নেয়। আর ঠিক তখনই সেই অদৃশ্য শক্তি এসে মেয়েটির উপরেও আক্রমণ করে। এবার আমরা শুধুমাত্র সেই মেয়েটির ভয়ঙ্কর চিৎকার শুনতে পাই। এই ঘটনার পরে কয়েক মাস কেটে যায়। এবার আরানমানাইকাদু জঙ্গলের ফরেস্ট গার্ড মারিকে দেখা যায়। মারি জঙ্গলে যাওয়ার জন্য তার বাইক নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে। তখনই তার স্ত্রী এসে মারিকে বলে, আগামীকাল আমাদের মেয়ের জন্মদিন, তোমাকে কি আজ কাজে যেতেই হবে? মারি বলে, একটা গ্রুপ জঙ্গলে বেড়াতে এসেছে, তাদেরকে জঙ্গলের ভেতরে ঘুরিয়ে আমি কালকের মধ্যেই বাড়ি ফিরে আসব। এটা বলেই মারি বাইক চালিয়ে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে শহরে চলে আসে। সে একটা গেস্ট হাউসে এসে চরণ নামের একটা ছেলের সাথে দেখা করে। মারি চরণকে বলে, স্যার, আপনারা যে জায়গায় যেতে চান সেটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানে বাইরের মানুষ যাওয়া একেবারেই অ্যালাউ না। তবে চরণ সেই জায়গাটায় যাওয়ার জন্য অনেক জোরাজুরি করতে থাকলে মারি
শেষ পর্যন্ত তাদেরকে সেই রেস্ট্রিক্টেড এরিয়ায় নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। তবে এই কথাটা কাউকে না বলার জন্য মারি বারবার করে চরণকে সাবধান করে দেয়। চরণ বলে, ঠিক আছে, আমি কাউকে বলবো না। আর আমরা সবাই কাল খুব সকালেই রওনা দেব। মারি চরণের কথা মতোই কালকে সকালে আসার কথা বলে বাড়ি চলে যায়। এবার চরণ তার সাথে আসা বাকি বন্ধুদের কাছে আসে। চরণের গার্লফ্রেন্ড মিনা জিজ্ঞেস করে, ওই লোকটা কে? চরণ বলে, ও হলো ফরেস্ট গার্ড, ওই আমাদের কালকে জঙ্গলের ভেতরে নিয়ে যাবে। কিন্তু এই কথা শুনে মিনা যেন খুব বিরক্ত হয়। মিনা বলে, কিন্তু আমাদের তো কাউকে জানানোর কথা ছিল না, তাহলে ওকে ডেকে আনলে কেন? চরণ বলে, ফরেস্ট গার্ড ছাড়া আমরা জঙ্গলের ভিতরে ঢুকতে পারবো না। আর তুমি চিন্তা করো না, আমি সবকিছু আগেই সেট করে ফেলেছি। তবে মিনা মারির তাদের সাথে যাওয়ার ব্যাপারটা খুব একটা পছন্দ করে না। পরের দিন খুব সকাল হতেই সবাই রেডি হয়ে জঙ্গলে যাওয়ার জন্য বের হয়। চরণ আর মিনার সাথে বাকি যে তিনজন বন্ধু এসেছে তাদের নাম হলো জেরি, সেতু আর চারু। তারা সবাই জঙ্গলে ক্যাম্পিং করতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। তবে এই আরানমানাইকাদু জঙ্গলে ক্যাম্পিং করতে যাওয়া একেবারেই নিষিদ্ধ। এই জঙ্গলের ভেতরে অনেকটা জায়গা সরকার থেকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। তবে মাঝে মাঝে অনেকে লুকিয়ে এই জঙ্গলের ভেতরে ঢুকে যায়। তাই ফরেস্ট গার্ড ছাড়া জঙ্গলের ভেতরে কাউকে ঢুকতে দেয়া হয় না। চরণ বাকি সবাইকে একটা গাড়িতে উঠিয়ে মারিকে নেয়ার জন্য তার বাড়ির সামনে আসে। তবে মারিকে দেখে মিনা আবারও খুব বিরক্ত হয়। মারি গাড়িতে ওঠার পর চরণ যেই গাড়ি চালাতেই যাবে তখনই মারির মেয়ে গাড়ির সামনে এসে দুই হাত তুলে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে মারি খুব রেগে গিয়ে গাড়ি থেকে নেমে আসে। মারির মেয়ে তার গলায় একটা তাবিজ পরিয়ে দিয়ে বলে, তুমি আজ এটা পড়তে ভুলে গিয়েছিলে বাবা। আসলে মারি জঙ্গলে যাওয়ার আগে সবসময় একটা তাবিজ তার গলায় পরে নেয়। তবে আজ তাড়াহুড়ো করতে গিয়ে সে তাবিজটা পড়তে ভুলে গিয়েছিল। কিন্তু তার মেয়ে মনে করে সেই তাবিজটা তার বাবাকে পরিয়ে দিয়েছে। এরপর তারা সবাই গাড়িতে করে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। কিছু দূর যাওয়ার পরেই একটা জায়গায় এসে মারি চরণকে গাড়ি থামাতে বলে, কারণ এবার সামনে গেলেই একটা পুলিশের চেকপোস্ট আছে। ফরেস্ট পুলিশ যদি ধরে ফেলে তাহলে তাদেরকে আর জঙ্গলের ভেতরে ঢুকতে দেবে না। তাই মারি তাদেরকে গাড়িটা সেখানেই রাখতে বলে আর ফাড়ে একটা রাস্তা দিয়ে তাদেরকে জঙ্গলের দিকে নিয়ে যায়। তবে যাওয়ার আগে মারি তার এক বন্ধুকে সেখানে ডেকে এনে চরণের গাড়িটাকে সেখান থেকে দূরে নিয়ে যেতে বলে। এবার তারা সেই ফাড়ের রাস্তা দিয়ে জঙ্গলের সীমানায় চলে আসে। তবে জঙ্গলে ঢোকার আগে মারি সবাইকে বলে, আপনাদের কারো কাউকে কল করে কিছু বলার থাকলে এখানেই বলে নিন, কারণ জঙ্গলের ভেতরে ঢোকার পরে ফোনের কোনো নেটওয়ার্ক পাওয়া যাবে না। এটা শুনে মিনা জিজ্ঞেস করে, যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে কি হবে? তোমার সাথে কি কোনো ওয়াকি টকি আছে যেটা দিয়ে বাইরের কারোর সাথে যোগাযোগ করা যাবে? ওয়াকি টকির কথা শুনে মারি বলে, আমাদের তো ডিপার্টমেন্ট থেকে এরকম কিছু দেয়াই হয়নি। আর আপনারা যদি আমার কথা মেনে চলেন তাহলে আপনাদের কোনো বিপদই হবে না। এরপর তারা সবাই মিলে জঙ্গলের ভেতরে ঢুকে যায়। কিছু দূর হাঁটার পর একটা জায়গায় এসে তারা পানির নালা দেখতে পায়। এটা দেখে মিনা আর চারু সেই পানিতে নেমে এনজয় করতে থাকে। মিনা আর চারু পানিতে নেমে খুব এক্সাইটেড হয়ে জোরে জোরে চিৎকার করছে। এটা দেখে মারি তাড়াতাড়ি তাদেরকে শান্ত হয়ে সেখান থেকে চলে আসতে বলে। মারি বলে, এত চিৎকার চেঁচামেচি করলে বন্য পশুরা সেখানে চলে আসতে পারে। আর যেহেতু তারা লুকিয়ে জঙ্গলের ভেতরে ঢুকেছে তাই এত শব্দ করলে তারা ফরেস্ট পুলিশের কাছে ধরা পড়ে যাবে। মারির কথা শুনে মিনা আর চারু জল থেকে উঠে আসে ঠিকই, কিন্তু মিনা মারির ওপরে মনে মনে খুব ক্ষেপে যায়। এরপর অনেক সময় হাঁটার পর তারা একটা জায়গায় আসে যেখানে রেস্ট্রিক্টেড এরিয়া লেখা একটা বোর্ড টাঙানো আছে। রেস্ট্রিক্টেড এরিয়ার রাস্তাটা যেখান থেকে শুরু হয় সেখানে খুব অদ্ভুতভাবে একটা বাঁশের মধ্যে অনেকগুলো ঘন্টা বাঁধা ছিল। এগুলো দেখে সেতু যেই একটা ঘন্টায় হাত দেয় সাথে সাথেই সেই বাঁশটা ভেঙে পড়ে আর সবগুলো ঘন্টা মাটিতে পড়ে যায়। মারি সবাইকে বলে, অনেক বছর আগে এই জায়গাটায় কফি প্ল্যান্টেশন ছিল, কিন্তু কোনো এক কারণে কফি প্ল্যান্টেশন বন্ধ হয়ে যায় আর সরকার এই জায়গাটাকে ব্যান করে দেয়। তাই আমাদের এই রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আর গ্রামের অনেকেই বলে এই জায়গাটায় একটা আত্মা থাকে, এটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা, চলুন আমরা অন্য রাস্তা দিয়ে যাই। এবার এই কথা শুনে মিনা তো মারির ওপরে একেবারে রাগে ফেটে পড়ে। মিনা চিৎকার করে বলে, তুমি কি আমাদের বাচ্চা ভেবেছো নাকি? তুমি আমাদের সব জায়গায় যেতে বারবার নিষেধ কেন করছো?
মিনার এই কথা শুনে এবার বাকি সবাইও মারির ওপরে অনেক রেগে যায়, কিন্তু মারি তো কিছুতেই তাদেরকে সেই রেস্ট্রিক্টেড রাস্তা দিয়ে যেতেই দেবে না। তাই শেষ পর্যন্ত সবাই মারির কথায় রাজি হয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। তারা যখন মারির পিছু পিছু অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, তখন চারু তাদের সবার পেছনে ছিল। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎই চারু তার পেছনে খুব অদ্ভুত শব্দ শুনতে পায়। চারু পেছনে তাকিয়ে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। সে আবার যখন সামনে তাকিয়ে হাঁটা শুরু করে, তখনই আবার সেই অদ্ভুত শব্দটা শুনতে পায়। এবার চারু সেই শব্দটার পিছু করতে করতে অন্যদের থেকে আলাদা একটা রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। চারু খেয়ালই করেনি সে অন্যদের থেকে কখন আলাদা হয়ে গেছে। সে শব্দটার পিছু করতে করতে একেবারে পাহাড়ের কিনারায় চলে আসে। তখনই দেখা যায় সেই অদৃশ্য শক্তি এতক্ষণ চারুর পিছু করছিল। চারু পাহাড়ের কিনারায় চলে এলে সেই অদৃশ্য শক্তি যেই চারুকে ধাক্কা দিতেই যাবে, ঠিক তখনই মারি এসে পেছন থেকে চারুকে টেনে ধরে। মারি কোনো রকমে চারুকে পাহাড়ের ঢাল দিয়ে পড়ে যাওয়া থেকে আটকায়। হঠাৎই এমন জোরে টান খেয়ে চারু তো খুব বেশি ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি মিনার কাছ থেকে পানি নিয়ে ঢক ঢক করে অনেকগুলো পানি খেয়ে ফেলে। এবার মিনা চারুকে শান্ত করে আবার অন্যদের সাথে হাঁটা শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পরেই চারু কি যেন মনে করে আবার পেছনে তাকায়। তখনই দেখা যায় একটা গাছের আড়ালে কালো ছায়ার মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে। তবে চারু আর মিনা কেউই এই ব্যাপারটা খেয়াল করে না আর আবার হাঁটতে শুরু করে। চারু মিনাকে বলে, আমি কেমন যেন একটা শব্দ শুনতে পেয়েছিলাম, তাই শব্দটার পিছু করতে করতে পাহাড়ের ঢাল পর্যন্ত চলে যাই। কিন্তু মিনা চারুর কথায় খুব একটা পাত্তা দেয় না। এরপর তারা সবাই একটু বিশ্রাম নেয়ার জন্য একটা খোলামেলা জায়গায় এসে পাথরের ওপরে বসে। তারা সব বন্ধুরা মিলে অনেক মজা করতে থাকে, তাই চারুও সেই অদ্ভুত শব্দটার কথা কাউকে জানাতে ভুলে যায়। এদিকে চরণ আর মিনা কিছুটা দূরেই একটা পাথরের ওপরে দুজনে একসাথে বসেছিল। তখনই জেরি এসে তাদের দুজনের একসাথে ছবি তোলা শুরু করে। এটা দেখেই চরণ আর মিনা জেরির সাথে মজা করার জন্য দুজনে দৌড়ে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। জেরির অন্য বন্ধুরাও তাকে ভয় দেখানোর জন্য সবাই গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে জেরি তো বুঝতেই পারেনি যে সবাই হঠাৎ করে কোথায় চলে গেল। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর জেরি একটা গাছের আড়ালে মিনাকে দেখে ফেলে। তাই সে চিৎকার করে মিনাকে বলে, তুমি গাছের আড়াল থেকে সামনে এসো। গাছের সামনে এসে দাঁড়াও, ওখানে তোমার খুব সুন্দর ছবি আসবে। জেরি ছবি তোলার জন্য যেই ক্যামেরাটা তুলে গাছের আড়ালে ফোকাস করে, তখনই সে দেখে গাছের আড়াল থেকে খুবই বীভৎস একটা ছায়ামূর্তি বেরিয়ে আসছে। এটা দেখে জেরি তো খুবই ভয় পেয়ে একেবারে থতমত খেয়ে যায়। তবে সে আবার যখন সেই গাছটার দিকে তাকায়, তখন আর কাউকেই দেখতে পায় না। এই ঘটনায় জেরি খুবই ভয় পেয়ে যেই উল্টো দিকে ঘুরে দৌড়তে শুরু করে, তখনই একটা অদৃশ্য হাত এসে জেরির পা চেপে ধরে আর পায়ে প্রচন্ড টান খেয়ে জেরি সেখানেই পড়ে যায়। জেরি খুব জোরে চিৎকার করে আর সেই চিৎকার শুনে তার বাকি বন্ধুরাও তার কাছে চলে আসে। সে সাথে সাথে পেছনে ঘুরে কাউকেই দেখতে পায় না, কিন্তু সে দেখে তার পায়ের ওপরে কারো হাতের ছাপ পড়ে গেছে। জেরি এত ভয় পেয়েছে দেখে তার বাকি বন্ধুরা তাকে নিয়ে অনেক মজা নিতে থাকে, কারণ জেরি আগে থেকেই একটু ভীতু স্বভাবের ছিল। জেরি বারবার অন্যদের সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটার কথা বলে, কিন্তু তার বন্ধুদের কেউই তার কথায় কিছুতেই বিশ্বাস করছে না। তাই জেরি বলে, আমাদের আর এখানে ক্যাম্পিং করার কোনো দরকার নেই, চলো আমরা আবার গেস্ট হাউসে ফিরে যাই। কিন্তু জেরির এই কথা শুনে সেতু তার উপরে খুব রেগে যায়। সেতু বলে, তুমি তো আগে থেকেই একটা ভীতুর ডিম, তাই তুমি একাই এখান থেকে চলে যাও। সেতুর কথা শুনে চারুও জেরিকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। কেউ তার কথা সিরিয়াসলি নিচ্ছে না। এটা দেখে জেরিও এবার খুব রেগে গিয়ে সেতু আর চারুকে বলে, যদি তোমরা এতই সাহসী হও তাহলে ওই রেস্ট্রিক্টেড এরিয়ায় গিয়ে দেখাও। আর যদি এতই সাহস থাকে তাহলে রেস্ট্রিক্টেড
রেস্ট্রিক্টেড এরিয়া থেকে জীবিত ফিরে এসে আমাদের প্রমাণ করে দাও যে আমি মিথ্যে কথা বলছি। সেখানে মারিও তাদের সাথে দাঁড়িয়ে থেকে সব কথা শুনছিল। জেরির এই কথা শুনে মারি তো খুবই ভয় পেয়ে তাদের সবাইকে বারবার নিষেধ করতে থাকে, কিন্তু তারা সবাই এবার মারির কোনো কথাই পাত্তা দেয় না। আর সেতু আর চারু জেরির চ্যালেঞ্জকে একসেপ্ট করে ফেলে। মারি তাদেরকে বারবার নিষেধ করে বলে, আমি রেস্ট্রিক্টেড এরিয়ার ভেতরে রাস্তা ভালো করে চিনি না, আমরা ওই এরিয়ায় গেলে পরে আর রাস্তা চিনে ফিরে আসতে পারবো না। এই কথা শুনে চারু মারির ওপরে খুব রেগে গিয়ে বলে, তোমাকে আমাদের সাথে যেতে হবে না, আমি আর সেতু একাই ওই রেস্ট্রিক্টেড এরিয়ায় যাব আর সেই জায়গাটার ভিডিও করে আনবো। এটা বলেই চারু তার ব্যাগ থেকে কিছু লাল রঙের রিবন বের করে। এরপর সে তাদের যাওয়ার রাস্তার কয়েকটা গাছে সেই রিবনগুলো একটা একটা করে বেঁধে দেয়, যাতে তারা ফিরে আসার সময় রাস্তা ভুলে না যায়। এবার সেতু আর চারু বাকিদের পেছনে রেখে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। কিছুটা সামনে যাওয়ার পরেই তারা দেখে রাস্তাটা দুই দিকে চলে গেছে। চারু একটা রাস্তা দেখিয়ে বলে, আমরা এই দিক দিয়েই এসেছিলাম। এটা বলে সে সেখানে থাকা একটা গাছের সাথে রিবন বেঁধে দেয়। তবে সেতু একটু কনফিউজড হয়ে বলে, আমার মনে হয় আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম। কিন্তু চারু বলে, আমি নিশ্চিত আমরা এই রাস্তা দিয়ে এসেছি। এটা বলেই চারু সেতুকে নিয়ে সেই রেস্ট্রিক্টেড এরিয়ার রাস্তার দিকে হাঁটা শুরু করে। তারা সেই সাইনবোর্ডটা পেরিয়ে সেই রেস্ট্রিক্টেড এরিয়ার রাস্তায় ঢুকে যায়। কিছুক্ষণ সেই রাস্তা ধরে হাঁটার পরে তারা জঙ্গলের মাঝে পুরনো একটা বাড়ি দেখতে পায়। তখনই আমরা দেখি সেই অদৃশ্য শক্তি এতক্ষণ চারু ও সেতুর পিছু করছে। কৌতূহলবশত চারু আর সেতু সেই বাড়িটার দরজা খুলে বাড়ির ভেতরে ঢোকে। তারা সেখানে কালো রঙের সেই অদ্ভুত পুতুলটা দেখতে পায়। এমন অদ্ভুত পুতুল চারু তার জীবনে কখনো দেখেনি। তাই সে পুতুলটা হাতে নিয়ে তার সাথে সেলফি তোলা শুরু করে। তখনই চারু মোবাইল স্ক্রিনে দেখে সেই ভয়ঙ্কর দেখতে ছায়া মূর্তিটা ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। এটা দেখেই চারু প্রচন্ড ভয় পেয়ে যায়, তবে সে সেতুকে এ ব্যাপারে কিছুই বলে না, কারণ সে নিজেই তো জেরিকে চ্যালেঞ্জ করে এই রেস্ট্রিক্টেড এরিয়ায় এসেছে। এবার যদি সে নিজেও ভয় পেয়ে যায় তাহলে বাকি সবাই তাকে নিয়েও মজা করবে। কিছুক্ষণ পরে একটু স্বাভাবিক হওয়ার পর চারু সেই ঘরের ভেতরটা ঘুরে ঘুরে দেখছে। তবে যখনই সে জানালা দিয়ে বাড়ির বাইরে তাকায় তখনই দেখা যায় সেই ভয়ঙ্কর কালো ছায়া মূর্তিটা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই চারুর মনে হয় তার পেছনে যেন কেউ এসে দাঁড়িয়েছে। চারু প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে পেছনে ফিরে তাকায়, তবে তার পেছনে তখন সেতু দাঁড়িয়েছিল। চারুকে এত ভয় পেতে দেখে সেতু জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, তুমি এভাবে চিৎকার করলে কেন? চারু বাইরে ইশারা করে বলে, আমি ওখানে কাউকে দেখেছি, কেউ যেন ওখানে দাঁড়িয়ে থেকে আমাদেরকেই দেখছে। এটা শুনে সেতু সাথে সাথে বাইরে তাকিয়ে দেখে, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। চারু প্রচন্ড ভয় পেয়ে সেতুকে বলে, চলো আমরা এখনই এখান থেকে চলে যাই। সে সেতুকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে আসে। তবে এত কিছুর মাঝে চারু ভুল করে তার মোবাইল ফোনটা ঘরের ভেতরে সেই পুতুলটার কাছেই ফেলে রেখে এসেছে। তারা দুজনে বাইরে এসেই খেয়াল করে সেতুর গলায় যে স্কার্ফটা ছিল সেটা সেই বাড়ির পাশেই একটা গাছের ডালে ঝুলছে। এটা দেখে সেতুও তো এবার বেশ ভয় পেয়ে যায়, কারণ তার গলায় থাকা স্কার্ফটা সেই গাছের ডালে কিভাবে গেল। এদিকে দেখা যায় মারি বারবার সেতু আর চারুর জন্য অনেক টেনশন করছে। তারা দুজনে অনেকক্ষণ আগে রেস্ট্রিক্টেড এরিয়ায় গেছে কিন্তু এখনো ফিরে আসেনি। এই কারণে বাকি বন্ধুরাও এবার সেতু আর চারুকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। তাই তারা সবাই মিলে সেতু আর চারু যেই রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তাদের দুজনকে খুঁজতে থাকে। তবে তারা কিছু দূর যাওয়ার পরেই দেখে চারু একেবারে রক্তাক্ত অবস্থায় রাস্তার এক কোণায় অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে চরণ তাড়াতাড়ি চারুর কাছে গিয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু চারুর কোনো সাড়া শব্দই পাওয়া যাচ্ছে না। তবে হঠাৎ করেই চারু জেগে উঠে হাসতে শুরু করলে চরণ ভয়ে তার থেকে পিছিয়ে যায়। এবার সেতুও হাসতে হাসতে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। চারু আর সেতুর এমন কাণ্ড দেখে চরণ খুবই রেগে গিয়ে বলে, এটা কি মজা করার জায়গা? চরণ খুবই রেগে গিয়ে মারিকে সাথে নিয়ে আবার সেখান থেকে ফিরে আসতে থাকে। সেতু আর চারুও তাদের পেছন পেছন আসতে আসতে বলে, আমরা তো জেরির দেয়া চ্যালেঞ্জ জিতে গেছি, তাই চরণের উচিত আমাদের পুরস্কার দেয়া।
কিন্তু এই কথা শুনে চরণ আরো বেশি রেগে গিয়ে বলে, আমরা সবাই এখনই এই জঙ্গল থেকে চলে যাব, আর এখানে ক্যাম্পিং করার কোনো দরকার নেই। এটা বলেই চরণ মারিকে নিয়ে আবার তাদের ক্যাম্পে ফিরে আসে। এতক্ষণ সেতু আর চারুও তাদের পিছু পিছু ক্যাম্পে আসছিল। তবে চরণ আর মারি ক্যাম্পে ফিরেই দেখে সেতু আর চারু আগে থেকেই ক্যাম্পেই আছে। এটা দেখেই তো চরণ আর মারি খুব বেশি অবাক হয়ে যায়, কারণ সেতু আর চারু তো এতক্ষণ তাদের পিছু পিছু আসছিল। চারু সেখানে বসে খুব কান্না করছে আর সেতু চুপচাপ দাঁড়িয়ে আছে। তারা আসার পরে জেরি চরণকে বলে, তোমরা চলে যাওয়ার পরে পরেই সেতু আর চারু চলে এসেছে, কিন্তু তারা ফিরে আসার পরে আর একটা কথাও বলেনি। চারু তখন থেকে শুধু কান্নাই করে যাচ্ছে। মনে হচ্ছে সে কিছু একটা দেখে খুব বেশি ভয় পেয়েছে। জেরির কথা শুনে চরণ আর মারি সাথে সাথে পেছনে ফিরে তাকায়, তবে সেখানে আর কাউকেই দেখতে পায় না। তারা দুজনে বেশ চিন্তায় পড়ে যায় যে এতক্ষণ তাহলে তাদের সাথে কে ছিল। চরণ হঠাৎই একটা গাছের দিকে তাকাতেই দেখে গাছের পেছন থেকে রক্তাক্ত চারু তার দিকেই তাকিয়ে হাসছে। এটাই হলো সেই চারু যে এতক্ষণ তাদের সাথে ছিল। চরণ তার দিকে তাকাতেই সেই রক্তাক্ত চারু গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এরপরেই গাছের অপর পাশ থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর দেখতে সেই অশরীরী। এদিকে ক্যাম্পে ফিরে আসার পর থেকে চারু খুব অদ্ভুত ব্যবহার করছে। সবার এমন অবস্থা দেখে চরণ খুব রেগে গিয়ে জিজ্ঞেস করে, এখানে হচ্ছেটা কি? চারু ওখানে গিয়ে কি এমন দেখলো যে সে এত বেশি ভয় পেয়ে গেছে? এটা শুনে সেতু খুব রেগে গিয়ে বলে, আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি ওই মারিকে গিয়ে জিজ্ঞেস করো আমাদের সাথে এসব কি হচ্ছে। চরণ এবার মারিকে জিজ্ঞেস করে, সেতু আর চারু যদি অনেক আগেই ক্যাম্পে চলে এসেছে, তাহলে এতক্ষণ রাস্তায় আমাদের সাথে কে ছিল? তবে মিনা চরণকে থামিয়ে দিয়ে বলে, এখন কি এই সব ব্যাপারে আলোচনা করার সময়? তুমি চারুর দিকে তাকিয়ে দেখো সে কত বেশি ভয় পেয়ে গেছে। আমাদের চারুকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। এতক্ষণ ধরে মারি চুপ করে থেকে সবার কথা শুনছিল। এবার সে গম্ভীর গলায় বলে, পেচি আবারও মুক্ত হয়ে গেছে। পেচি নামের এক অশরীরীকে এই জঙ্গলের ভেতরে একটা গাছের মধ্যে আটকে রাখা হয়েছিল। নিশ্চয়ই কেউ এসে পেচিকে মুক্ত করে দিয়েছে। এবার মারি সবাইকে পেচির কাহিনী বলা শুরু করে। অনেক বছর আগে মারিদের গ্রামে পেচি নামের একজন মহিলা থাকত। একবার সে কেরালায় গিয়ে ভয়ঙ্কর কালো জাদু শিখে আসে। এরপর থেকেই পেচি এই জঙ্গলের ভেতরেই একটা বাড়ি বানিয়ে সেখানে একা থাকা শুরু করে। সে কয়েকজন মানুষকে তার শিষ্য বানিয়ে এই জঙ্গলের ভেতরে কালো জাদু প্র্যাকটিস করত। পেচি কালো জাদু করা শুরু করার পরে গ্রামের অনেক মানুষ ধীরে ধীরে মারা যেতে থাকে, আর অনেক মানুষ বিনা কারণেও নিখোঁজ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষেরা বুঝতে পারে এই সব কিছু আসলে পেচির কালো জাদুরই কাজ। তাই তারা পেচিকে ধরার জন্য জঙ্গলের ভেতরে তার বাড়িতে চলে আসে। কিন্তু ততদিনে কালো জাদুর প্রভাবে পেচি অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। তাই যারাই তাকে ধরতে এসেছিল সে তার শক্তি দিয়ে তাদের সবাইকে মেরে ফেলে। গ্রামের মানুষেরা এই ব্যাপারটা নিয়ে যখন একজন সাধু বাবার কাছে যায়, তখন সাধু বাবা সবাইকে বলে পেচি আসলে শয়তানের পূজা করে। এখন সে এমন একটা কালো জাদু করছে যেখানে অনেক মানুষদের বলি দিতে হবে, আর সে এই কালো জাদুটা ঠিকভাবে শেষ করতে পারলেই পেচি একেবারে অমর হয়ে যাবে। পেচি এখন এতটাই শক্তিশালী যে তাকে আর মারা সম্ভব না, তবে তাকে মন্ত্র দিয়ে কোনো এক জায়গায় আটকে রাখা যাবে। এবার সাধু বাবার নির্দেশ মতো গ্রামের সবাই মিলে পেচিকে ধরতে আসে। সাধু বাবার বলা পদ্ধতিতে গ্রামের সবাই মিলে পেচির শরীরটাকে তো নষ্ট করে দেয়, কিন্তু তার আত্মাটাকে আর নষ্ট করা সম্ভব না। তাই তারা সবাই পেচির আত্মাকে একটা পুতুলের মধ্যে আটকে সেটাকে একটা গাছের ভেতরে লুকিয়ে রাখে। এরপর তারা পেচির শরীরটাকে জঙ্গলের ভেতরেই এক জায়গায় মাটি চাপা দিয়ে দেয়। তাই পেচির আত্মা জঙ্গলের ভেতরেই আটকে যায়, আর সে জঙ্গলের বাইরে কারো কোনো ক্ষতি করতে পারবে না। তাই পেচির শক্তি সেই জঙ্গলের ভেতরেই একটা নির্দিষ্ট জায়গার ভেতরেই আটকে যায়, আর সেখানে সরকারের তরফ থেকে রেস্ট্রিক্টেড এরিয়া লিখা একটা বোর্ডও টাঙিয়ে দেয়া হয়, যাতে কোনো মানুষই ভুল করে পেচির এরিয়ায় ঢুকে না পড়ে। রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢোকার শুরুতেই যে ঘন্টাগুলো বাঁধা ছিল সেগুলো আসলে পেচির শক্তিকে আটকানোর জন্যই বেঁধে রাখা হয়েছিল। এমনকি জঙ্গলের ভেতরে যে কফি প্ল্যান্টেশন ছিল সেটাও এই পেচির কারণেই বন্ধ করে দেয়া হয়েছে।
তবে মুভির শুরুতেই আমরা দেখেছি রাম এসে সেই গাছ থেকে পেঁচির আত্মাকে মুক্ত করে দেয়। রেস্ট্রিক্টেড এরিয়ার সামনে লাগানো ঘণ্টাগুলো তো খুলে পড়ে যায়, তাই এখন পেঁচির আত্মা মুক্ত হয়ে আবার পুরো জঙ্গলে ঘুরে বেড়াতে পারছে। এবার মারির কথা শুনে সবাই তো খুব বেশি ভয় পেয়ে যায়। সবাই ঠিক করে তারা এখনই এই জঙ্গল থেকে বেরিয়ে যাবে। সবাই তাদের নিজেদের জিনিসপত্র গোছানো শুরু করে, তখনই জেরি দেখে তার ক্যামেরাটা কোথাও হারিয়ে গেছে। সে মারিকে এসে বলে, আমার ক্যামেরাটা মনে হয় জঙ্গলের কোথাও ফেলে রেখে এসেছি, তুমি আমার সাথে চলো ক্যামেরাটা নিয়ে আসি। এই কথা শুনে মারি প্রচন্ড রেগে গিয়ে বলে, আপনার ক্যামেরার থেকেও জীবনের দাম অনেক বেশি, আপনি ওই ক্যামেরার কথা ভুলে যান, আমাদের এখনই এই জঙ্গল থেকে বের হতে হবে। কিন্তু জেরি খুব রেগে গিয়ে বলে, তুমি ওই ক্যামেরার দাম জানো? ওই ক্যামেরা দিয়েই আমি টাকা পয়সা উপার্জন করি, ক্যামেরাটা না নিয়ে আমি কোথাও যেতে পারবো না। এটা বলেই জেরি ক্যামেরাটা নেয়ার জন্য একাই জঙ্গলের দিকে যাওয়া শুরু করে। এটা দেখে মারিও আর কোনো উপায় না পেয়ে জেরির পিছু পিছু যায়। তারা দুজনে মিলে সেই গাছটার কাছে যায় যেটাতে পেঁচিকে আটকে রাখা হয়েছিল। জেরি বলে, আমি তো ক্যামেরাটা এখানেই রেখে গিয়েছিলাম। তবে তারা দুজনে অনেক খোঁজাখুঁজি করার পরেও জেরির ক্যামেরাটা খুঁজেই পাচ্ছে না। হঠাৎই মারি একটা গাছের দিকে ইশারা করে বলে, ওই তো আপনার ক্যামেরা। জেরি একটা গাছের ওপরে তার ক্যামেরাটা দেখতে পেয়ে তাড়াতাড়ি সেটাকে গাছ থেকে নামিয়ে আনে। জেরি দেখে এতক্ষণ ক্যামেরার ভিডিওটা অন করা ছিল, কিন্তু খুবই আশ্চর্যের বিষয় হলো ক্যামেরাতে জেরিকে আসতে দেখা গেলেও মারিকে একেবারেই দেখা যাচ্ছে না। এটা দেখে জেরি প্রচন্ড ভয় পেয়ে সামনে তাকাতেই দেখে তার সামনে দুটো মারি দাঁড়িয়ে আছে। কাছে দাঁড়িয়ে থাকা মারি তাকে বারবার ক্যাম্পে ফিরে যাওয়ার কথা বলছে, আর দূরে যে মারি দাঁড়িয়ে আছে সে বারবার হাত দিয়ে তাকে কিছু একটা ইশারা করছে। এটা দেখে জেরি প্রচন্ড ভয় পেয়ে কিছুতেই বুঝতে পারছে না আসল মারি কোনটা। তখনই দূরে দাঁড়িয়ে থাকা মারি তাকে হাত দিয়ে ইশারা করে বলে, আমি আসল মারি, আপনি আমার সাথে আসুন। এটা দেখে জেরি কাছে দাঁড়িয়ে থাকা মারিকে একটা ধাক্কা দিয়ে দৌড়ে দূরে দাঁড়িয়ে থাকা মারির কাছে চলে যায়। কাছে দাঁড়িয়ে থাকা মারি চিৎকার করে জেরিকে বলে, আপনি একা ওদিকে যাবেন না, আমি আসছি আপনার সাথে। কিন্তু জেরি তার কোনো কথাই না শুনে এলো পাথারি জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে। অনেক সময় দৌড়ানোর পরে জেরি বেশ ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রাম নিতে বসে। হঠাৎই সে খেয়াল করে সামনের একটা গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। জেরি তার ক্যামেরাটা সেখানে রেখে গাছের আড়ালে থাকা সেই মানুষটার কাছে যায়। মানুষটার কাঁধে হাত রাখতেই সেই মানুষটা জেরির দিকে ঘুরে তাকায়। এবার জেরি দেখে সেই লোকটার চেহারা অবিকল তার মতোই। এটা দেখে জেরি প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। সে অনেক সময় ধরে জঙ্গলের রাস্তা দিয়ে এলো পাথারি দৌড়তে থাকে। জেরি দৌড়তে দৌড়তে জঙ্গলের এতই গভীরে ঢুকে গেছে যে সে আর ক্যাম্পে ফেরার রাস্তাটা কিছুতেই বের করতে পারছে না। হঠাৎই এক জায়গায় থেমে জেরি পেছনে তাকাতেই দেখে সেই ভয়ঙ্কর দেখতে অশরীরী ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। এটা দেখে জেরি খুবই ভয় পেয়ে আবারও দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে সে সামনে একটা বাড়ি দেখে তার ভেতরে ঢুকে পড়ে। তবে জেরি তো আর জানতো না যে এই বাড়িটা আসলে পেচিরি বাড়ি ছিল। ঘরের ভেতরে চারিদিকে ভয়ঙ্কর পরিবেশ দেখে জেরি প্রচন্ড ভয় পেয়ে আবার ঘরটা থেকে বের হতে চায়। তবে সে যেই বাইরে বেরোতেই যাবে তখনই ঘরের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। জেরি অনেক চেষ্টা করেও দরজাটা আর কিছুতেই খুলতে পারছে না। তখনই হাত লেগে তার চোখ থেকে চশমাটা খুলে নিচে পড়ে যায়। চশমা ছাড়া জেরি সবকিছু এবার ঝাপসা দেখতে থাকে। সে কোনো রকমে হাতড়ে মাটি থেকে চশমাটা খুঁজে সেটা চোখে দিতেই দেখে তার ঠিক সামনেই পেঁচি দাঁড়িয়ে আছে। এবার পেঁচি জেরির উপরে আক্রমণ করতেই জেরি প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠে। ক্যাম্পে থাকা তার বন্ধুরাও জেরির সেই প্রচন্ড চিৎকার শুনতে পায়। ততক্ষণে মারিও একাই ক্যাম্পে ফিরে এসেছে। তারা সবাই মারির কাছে জেরির কথা জিজ্ঞেস করলে মারি জেরির ব্যাপারে কিছুই বলতে পারে না। এটা দেখে সেতু আর মিনা ভাবে নিশ্চয়ই মারি জেরিকে কোনো বিপদে ফেলেছে, আর মারি ইচ্ছে করে তাদেরকে পেঁচির কথা বলে সবাইকে ভয় দেখাচ্ছে। কারণ সেতু আর মিনা মারির বলা পেঁচির গল্পে খুব একটা বিশ্বাস করেনি। তাই সেতু মারির উপরে প্রচন্ড রেগে গিয়ে তাকে ধরে মারতে শুরু করে। এদিকে চরণ আর মিনা খেয়াল করে সবার অলক্ষ্যে চারু যেন কোথায় চলে গেছে।
এবার তারা সবাই মিলে চারুকে খুঁজতে বের হয়। জঙ্গলের কিছুটা গভীরে ঢুকতেই তারা দেখে একটা জায়গায় চারু খুব অদ্ভুতভাবে কেমন করে যেন দাঁড়িয়ে আছে। চারুকে দেখে যেই তারা তার দিকে এগোতেই যাবে তখনই পেঁচি এসে চোখের পলকে চারুকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এই ঘটনাটা এতই দ্রুত গতিতে ঘটে যে তারা ঠিকমতো পেঁচিকে দেখতেও পারেনি। এটা দেখে মারি চরণকে বলে, চারুকে আর বাঁচানো যাবে না, চলুন আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। চারু মারা গেছে বুঝতে পেরে এবার চরণ আর মারি খুব দ্রুত সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। তারা সবাই আবার ক্যাম্পে ফিরে এলে মারি তাড়াতাড়ি সবাইকে তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে বলে। তবে মিনা আর সেতু বলে তারা চারু আর জেরিকে এই বনে একা রেখে কোথাও যাবে না। মারির সাথে অনেক সময় ধরে কথা কাটাকাটি হওয়ার পর তারা সবাই মিলে ঠিক করে চারু আর জেরিকে বাঁচানোর জন্য তারা পেঁচির সেই বাড়িতে যাবে। এরপর তারা সবাই মিলে পেঁচির বাড়িটার দিকে যাওয়া শুরু করে আর মারি সবার সামনে থেকে তাদের সবাইকে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে মারি পেছনে ফিরেই দেখে তার পেছনে তো কেউ নেই। এদিকে দেখা যায় চরণ, মিনা আর সেতু এতক্ষণ মারিকে পিছু করতে করতে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। হঠাৎই সেতু খেয়াল করে একটা গাছের সাথে লাল রিবন বাঁধা। রিবনটা দেখিয়ে সে বাকি সবাইকে বলে, এই রাস্তা দিয়েই তো আমি আর চারু গিয়েছিলাম, আমরা তো তাহলে ভুল রাস্তা দিয়ে যাচ্ছি। মানে মারি নিশ্চয়ই আমাদের ভুল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারি যে মারি তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সে আসলে পেঁচি। তবে চরণ সেতুর কথায় খুব একটা পাত্তা না দিয়ে মারিরূপী পেঁচির পিছু করা শুরু করে। এদিকে আসল মারিও বুঝতে পারে এই সব কিছু আসলে পেঁচিরই ছলনা। তাই সে ঠিক করে সে সবাইকে বাঁচানোর জন্য পেঁচির বাড়ির দিকে যাবে। তবে যাওয়ার আগে মারি ফোন বের করে শেষবারের মতো তার মেয়ের ছবি দেখে নেয়। এরপর সে ঈশ্বরের নাম নিয়ে পেঁচির বাড়ির দিকে যাওয়া শুরু করে। মাঝ রাস্তায় পেঁচির আত্মা মারিকেও মারতে আসে, তবে কোনো এক কারণে সে মারির কাছাকাছি এসেও আবার সেখান থেকে পালিয়ে যায়। আসলে মারি তার গলায় যে তাবিজটা পড়েছিল সেটার কারণেই পেঁচি তার কোনো ক্ষতি করতে পারেনি। এরপর মারি আবারও তাদেরকে বাঁচানোর জন্য দৌড়তে শুরু করে। এদিকে বাকি তিনজন দৌড়তে দৌড়তে একেবারে পেঁচির বাড়ির সামনে চলে এসেছে। হঠাৎই তারা পেছনে তাকিয়ে দেখে মিনা তো তাদের সাথে নেই। এবার তারা দুজনে জোরে জোরে মিনাকে ডাকতে ডাকতে আশেপাশে তাকে খোঁজা শুরু করে। হঠাৎই সেতু দেখে মিনা পেঁচির বাড়ির দরজার সামনে কেমন করে যেন দাঁড়িয়ে আছে। মিনা সেই বাড়িটার দরজার সামনে একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। তাকে দেখেই মনে হচ্ছে কেউ যেন তাকে বশ করে রেখেছে। তখন হঠাৎই পেঁচি এসে মিনাকে খুব দ্রুত গতিতে বাড়ির ভেতরে নিয়ে যায়। এটা দেখে চরণ মিনাকে বাঁচানোর জন্য বাড়িটার দিকে দৌড় দেয়, কিন্তু সেতু প্রচন্ড ভয় পেয়ে উল্টো দিকে দৌড়তে থাকে। চরণ মিনাকে বাঁচানোর জন্য একাই বাড়িটার ভেতরে আসে। চরণ দেখে মিনা বাড়িটার এক কোনায় দাঁড়িয়ে বারবার তার মাথা দেয়ালে বাড়ি দিচ্ছে। সে কয়েকবার মিনাকে ডাক দিলেও মিনা কোনো উত্তরই দেয় না। এদিকে সেতু দৌড়তে দৌড়তে রেস্ট্রিক্টেড এরিয়া থেকে বের হওয়ার রাস্তায় চলে আসে। সে রেস্ট্রিক্টেড এরিয়ার সীমানাটা পার হয়ে দীর্ঘ এক নিঃশ্বাস নেয়, কারণ রেস্ট্রিক্টেড এরিয়ার বাইরে তো পেঁচি তার আর কোনো ক্ষতি করতে পারবে না। তখনই সেতু দেখে জেরি খুবই আহত অবস্থায় পেছন থেকে তাকে ডাক দিচ্ছে। সেতু পেছনে তাকাতেই দেখে জেরি খোঁড়াতে খোঁড়াতে তার দিকেই আসছে। হঠাৎই সে মাটিতে পড়ে গিয়ে সেতুকে বলে, আমি আর একা একা চলতে পারছি না ভাই। সেতু জেরিকে বাঁচানোর জন্য আবারও রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে তাড়াতাড়ি জেরির কাছে আসে। সে জেরির একটা হাত তার কাঁধে তুলে নিয়ে জেরিকে বলে, চল তাড়াতাড়ি এখান থেকে বের হই। সেতু জেরিকে টানতে টানতে যেই রেস্ট্রিক্টেড এরিয়া সীমানায় নিয়ে আসে তখন হঠাৎ করেই জেরি একেবারে শান্ত হয়ে যায়। সেতু দেখে সে জেরিকে টেনেও আর সামনে নিয়ে যেতে পারছে না। এটা দেখে সেতু যেন কিছু একটা বুঝতে পারে। সে ভয়ে ভয়ে জেরির দিকে না তাকিয়ে জিজ্ঞেস করে, কি রে তুই থেমে গেলি কেন? তখনই দেখা যায় সেতুর ঘাড়ে জেরির হাত নয় পেঁচির হাত আছে। সেতু ভয়ে কাঁপতে কাঁপতে জেরির দিকে তাকাতেই দেখে পেঁচির আত্মা খুবই ভয়ঙ্কর ভাবে তার দিকেই তাকিয়ে আছে। এবার আমরা শুধুমাত্র সেতুর প্রচন্ড চিৎকার শুনতে পাই। এদিকে চরণ আর মিনাও সেতুর চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে মিনারও তখন হুঁশ ফিরে আসে। চরণ মিনার দিকে তাকাতেই মিনা আবারও চরণের কোলে অজ্ঞান হয়ে পড়ে। এবার চরণ তাড়াতাড়ি মিনাকে ধরে সেই বাড়িটা থেকে বের করে আনে।
মিনার জ্ঞান ফিরে এলে সে মনেই করতে পারছে না এতক্ষণ তার সাথে কি হয়েছিল। চরণ আর মিনা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎই দেখে তাদের সামনে গাছের আড়ালে কিছু যেন একটা নড়াচড়া করছে। চরণ কিছুটা সামনে এগিয়ে যেতেই গাছের আড়াল থেকে মারি বেরিয়ে আসে। মারি তাদের দুজনকে বলে, আমাদের এখনই তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে, চলুন আমি আপনাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু মিনা এবার মারির কোনো কথাই বিশ্বাস করে না। মিনা চরণকে বলে, আমাদের ওর কথা মানাটা ঠিক হবে না, সে নিশ্চয়ই আবারও রূপ বদলে আমাদেরকে মেরে ফেলতে এসেছে। এই কথা শুনে মারি বলে, আমি আসল মারি, আমি কোনো রূপ বদলে এখানে আসিনি। এই যে দেখুন, আমার গলায় এই তাবিজটা বাঁধা আছে, এটা খুবই শক্তিশালী একটা তাবিজ। যে সাধু বাবা পেঁচিকে ধরার জন্য সাহায্য করেছিল, সেই সাধু বাবাই পেঁচির হাত থেকে বাঁচার জন্য আমার পূর্বপুরুষদের এই তাবিজটা দিয়েছিল। এই তাবিজের সাহায্যেই আমার পূর্বপুরুষেরা পেঁচির শরীরকে নষ্ট করতে পেরেছিল। এই কারণেই এই তাবিজটার সাথে থাকলে পেঁচি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তবে এই কথা শোনার পরেও মিনা মারির ওপরে একেবারেই বিশ্বাস করে না। তবে চরণের জোড়াজড়িতে সে মারির সাথে যাওয়ার জন্য রাজি হয়। এবার চরণ এক হাতে মিনার হাত ধরে আরেক হাতে মারিকে ধরে, যাতে মারির গলার সেই তাবিজ তাদের দুজনকেও প্রোটেক্ট করে। তারা এবার হাত ধরাধরি করে রেস্ট্রিক্টেড এরিয়ার বাইরে যাওয়ার জন্য জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে থাকে। তারা যেই রেস্ট্রিক্টেড এরিয়ার সীমানায় পৌঁছে যায়, তখন হঠাৎ করে মিনার হাত ছুটে যায়, আর ঠিক সেই সময়ে পেঁচি এসে মিনাকে ধরে চোখের পলকে সেখান থেকে নিয়ে যায়। ততক্ষণে চরণ আর মারি রেস্ট্রিক্টেড এরিয়া পার হয়ে ওপারে চলে গেছে। কিন্তু চরণ কিছুতেই মিনাকে ছেড়ে যাবেই না। মারি চরণের হাত ধরে বারবার তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু চরণ মারিকে ধাক্কা দিয়ে আবারও রেস্ট্রিক্টেড এরিয়ার ভেতরে ঢুকে যায়। মারি বারবার সীমানার ওপার থেকে চরণকে ডাকতে থাকে, কিন্তু চরণ মারির কথায় কোনো পাত্তা না দিয়েই জঙ্গলের ভেতর দিয়ে আবার সামনে এগিয়ে যায়। সে কিছু দূর সামনে এসেই জোরে জোরে মিনাকে ডাকতে থাকে, কিন্তু কারো সাড়া শব্দ পাওয়া যায় না। চরণ কিছুটা সামনে এসে একটা গাছের মাঝে দিয়ে তাকাতেই দেখে সেতুর ভয়ঙ্কর আত্মা তার দিকেই কেমন করে যেন তাকিয়ে আছে। চরণ প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতেই যাবে, তখনই তার সামনে চারুর বীভৎস আত্মা এসে দাঁড়ায়। এটা দেখে চরণ আরো বেশি ভয় পেয়ে দৌড়তে শুরু করে। চরণ তার শরীরে সমস্ত শক্তি দিয়ে দৌড়চ্ছে, তবে হঠাৎই তার সামনে জেরির আত্মা চলে আসে। চরণ আবারও ভয় পেয়ে উল্টো দিকে দৌড়তে শুরু করে। অনেকক্ষণ দৌড়ানোর পর চরণ হাঁপাতে হাঁপাতে একটা গাছের নিচে এসে বসে। তবে তখনই চরণ সামনের দিকে তাকিয়েই দেখে জেরি, সেতু আর চারুর আত্মা তার দিকেই এগিয়ে আসছে। তারা চরণের কাছাকাছি এসে আবার গায়েব হয়ে যায়। এই সব দেখে চরণ তো অনেক ভয় পেয়ে যেই পেছনে ফিরে তাকায়, তখনই সে দেখে পেঁচির আত্মা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। পেঁচির আত্মাকে দেখে চরণ খুবই ভয় পেয়ে পেছনে সরে যায়। পেঁচির আত্মা চরণের ওপরে আক্রমণ করতেই যাবে, কিন্তু হঠাৎই পেঁচির আত্মা হাওয়ায় মিলিয়ে যায়। চরণ তো কিছুতেই বুঝতে পারছে না পেঁচির আত্মা তাকে না মেরে এভাবে চলে গেল কেন। তখনই সে জ্যাকেটে হাত দিতেই দেখে তার জ্যাকেটের ভেতরে মারির সেই তাবিজটা রাখা আছে। তাবিজটা দেখেই চরণের মনে পড়ে যায় সে যখন রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢোকার জন্য মারির সাথে ধস্তাধস্তি করছিল, তখনই মারি লুকিয়ে তার জ্যাকেটের ভেতরে তাবিজটা রেখে দিয়েছে। তার মানে এই তাবিজের কারণেই পেঁচির আত্মা এত কাছে এসেও চরণকে মারতে পারেনি। এবার চরণ সেই তাবিজটাকে শক্ত করে তার হাতে বেঁধে নেয়। এরপর সে এক দৌড়ে রেস্ট্রিক্টেড এরিয়ার সীমানার বাইরে চলে আসে। এবার চরণ আশেপাশে তাকিয়ে মারিকে খুঁজতে গিয়েই দেখে মারি দূরে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তবে সে মারির কাছে গিয়েই দেখে পেঁচি মারিকে মেরে ফেলেছে। মারিকে মৃত অবস্থায় দেখে চরণ তো এবার খুবই ভয় পেয়ে যায়। সে এবার একা একা এই বনের মধ্যে কি করবে কিছুই বুঝতে পারছে না। চরণ তার বন্ধুদের চিন্তা ছেড়ে দিয়ে নিজেই দৌড়তে দৌড়তে জঙ্গলের বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। অনেক চেষ্টা করার পর চরণ শেষ পর্যন্ত জঙ্গল থেকে বের হয়ে আসে। চরণ প্রচন্ড টায়ার্ড হয়ে বিশ্রাম নেয়ার জন্য একটা জায়গায় বসে পড়ে। সে মিনা ও তার বাকি বন্ধুদের কথা চিন্তা করে খুব কান্না করতে থাকে। হাতে
হাতে বেঁধে রাখা তাবিজটা দেখে তার মারির কথা মনে পড়ে যায়। বেচারা মারি তার বন্ধুদের বাঁচাতে গিয়ে নিজেই মারা গেছে, এটা চিন্তা করে চরণ মারির জন্য অনেক কষ্ট পায়। তখনই গাড়ির হর্নের শব্দ শুনে সামনে তাকাতেই সে দেখে জঙ্গলের সামনের রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে। চরণ দৌড়ে এসে গাড়িটাকে থামানোর জন্য গাড়ির সামনে দাঁড়ায়। তখনই দেখা যায় মারির বন্ধু সেই লোকটা গাড়ি থেকে নেমে এসেছে। চরণকে এমন অবস্থায় দেখে লোকটা তাড়াতাড়ি তাকে ধরে গাড়ির ভেতরে বসাতে নিয়ে যায়। তবে চরণ গাড়িতে উঠতে গিয়ে দেখে মিনা আগে থেকেই গাড়িতে বসে আছে। মিনাকে দেখে চরণ খুবই অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে মিনা? চরণের কথা শুনে মিনা কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসে। চরণ কিছু বুঝতে না পেরে পাশে লোকটার দিকে তাকাতেই সেই লোকটা চরণের মুখে খুব জোরে একটা ঘুষি মেরে তাকে অজ্ঞান করে দেয়। চরণের যখন জ্ঞান ফিরে আসে সে দেখে কেউ তার দুটো হাত বেঁধে রেখেছে। সে আশেপাশে ভালো করে তাকাতেই বুঝতে পারে এটা জঙ্গলের মধ্যে পেঁচির সেই বাসাটা। চরণের সামনে মারি সেই বন্ধুটা দাঁড়িয়ে অদ্ভুত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। চরণ লোকটিকে জিজ্ঞেস করে, আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? আর মিনাকে কোথায় রেখেছেন? আপনি দয়া করে আমাকে আর মিনাকে ছেড়ে দিন। তবে সেই লোকটি চরণের কোনো কথার উত্তর না দিয়ে চরণের পেছনে এসে কার দিকে যেন তাকায়। এবার দেখা যায় অন্ধকার থেকে মিনা বেরিয়ে এসেছে। মিনার মুখ দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ তার বন্ধুদের সাথে যা যা হয়েছে এই সবকিছু আসলে মিনারই প্ল্যান ছিল। মিনা আর সেই লোকটি চরণের পেছনে দাঁড়িয়ে থাকায় চরণ মিনাকে সেই লোকটির সাথে দেখতে পায়নি। এবার কাহিনী চলে আসে ফ্ল্যাশব্যাকে। কয়েক মাস আগে মিনা একবার কেরালার একটা পাহাড়ে ট্রেকিংয়ে গিয়েছিল। ট্রেকিংয়ে এসে একদিন সকালে মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে তার চরণের সাথে ধাক্কা লেগে যায়। এরপর মিনা নিজেই চরণের সাথে পরিচিত হতে গেলে চরণ তার বাকি বন্ধুদের সাথে মিনার পরিচয় করিয়ে দেয়। ট্রেকিং থেকে ফিরে আসার পরেও চরণ আর মিনা প্রতিদিনই একজন আরেকজনের সাথে দেখা করত। এভাবেই দুজনে একসাথে ঘুরতে ঘুরতে একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। একদিন চরণ মিনাকে নিয়ে তার বন্ধুদের সাথে ডিনার করতে আসে। ডিনারে সে সবাইকে বলে তারা এবার তামিলনাড়ুর আরানমানাইকাদু জঙ্গলে ক্যাম্পিং করতে যাবে। এবার দেখা যায় মুভির শুরুতেই যে দেখানো হয়েছিল রাম তার গার্লফ্রেন্ডকে নিয়ে আরানমানাইকাদু জঙ্গলে এসে পেচির আত্মাকে গাছ থেকে মুক্ত করে দিয়েছিল। এরপরে দীর্ঘদিন কোমায় থাকা মিনার দাদি হঠাৎ করে কোমা থেকে জ্ঞান ফিরে আসে। দাদির জ্ঞান ফিরতেই মিনা তার কাছে আসে। এখানেই জানা যায় মারি সেই বন্ধুটি হলো আসলে মিনার আত্মীয়। মিনার দাদি হলো পেচির একজন সমর্থকের মেয়ে। গ্রামের সবাই যেদিন পেচিকে আটক করেছিল সেদিন মিনার দাদি একটা বাচ্চা মেয়ে হওয়ার কারণে কোনো রকমে গ্রামবাসীর হাত থেকে বেঁচে যায়। এবার মিনার দাদি মিনাকে বলে, পেচির আত্মা জানতো আমি একদিন না একদিন কোনো না কোনোভাবে পেচির আত্মাকে মুক্ত করব। তবে আমি অনেক চেষ্টা করেও জানতে পারিনি গ্রামের মানুষেরা কোন গাছের মধ্যে পেচির আত্মাকে বন্দি করে রেখেছিল। তবে পেচির আত্মা এখন মুক্ত হয়ে গেছে। তার ১৩টা নরবলির মধ্যে এখনো ১১টা বলি বাকি আছে। তাই পেচির উত্তরসূরি হিসেবে তোমাকেই ১১টা নরবলি দিতে হবে। তুমি পেচির আত্মার কাছে ১১ জন মানুষ নিয়ে যাবে আর পেচির আত্মা নরবলি দিয়ে তার কালো জাদু সম্পূর্ণ করবে। এই কঠিন দায়িত্বটা আমি তোমাকেই দিলাম। এই কথা শুনে মিনাও মাথা নেড়ে তার দাদির কথায় সায় দেয়। এবার সেই লোকটি মিনাকে বলে, গ্রামের কেউই জঙ্গলের ওই রেস্ট্রিক্টেড এরিয়া যায় না। তাই আমাদেরকে এমন ১১ জনকে খুঁজতে হবে যারা এই গ্রামের সম্পর্কে কিছুই জানে না। এবার মিনাও প্ল্যান করে সে বাইরে থেকে জঙ্গলে ঘুরতে আসা ট্যুরিস্টদেরকেই টার্গেট করবে। সে ট্যুরিস্ট ক্যাম্পে এসে খুব চালাকি করে চরণ আর তার বন্ধুদের সাথে মিশে যায়। সে খুব কৌশলে চরণ আর তার বন্ধুদের আরানমানাইকাদু জঙ্গলে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। তবে মিনার পথের কাঁটা হয়ে দাঁড়ায় ট্যুর গাইড মারি। এই মারির জন্যই মিনা সবাইকে পেচির কাছে নিতে পারছে না, তাই মিনা শুরু থেকেই মারির উপরে খুব রেগেছিল। মিনা জঙ্গলে ঢুকেই সবার আড়ালে পেচির আত্মার সাথে দেখা করে। এর পরেই পেচির আত্মা এক এক করে জেরি, সেতু আর চারুকে মেরে ফেলে। চরণ মিনাকে বাঁচানোর জন্য আবারও রেস্ট্রিক্টেড এরিয়ার ভেতরে যেতেই মিনা এসে মারির গলা কেটে তাকে মেরে ফেলে। আর এ কারণেই মারি রেস্ট্রিক্টেড এরিয়ার বাইরে থাকার পরেও মারা গিয়েছিল। এবার দেখা যায় চরণকে পেচির বাড়িতে বেঁধে রেখে মিনা আর সেই লোকটা বাড়ি থেকে বেরিয়ে আসে।
তারা চলে যাওয়ার পরেই পেঁচির আত্মা চরণের সামনে আসে আর চরণের ভয়ঙ্কর চিৎকারে পুরো জঙ্গলটা কেঁপে ওঠে। এভাবে চরণের মৃত্যুর সাথে সাথে পেঁচির ১৩টা নরবলির মধ্যে ৭টা পূর্ণ হয়ে গেছে। বাকি আছে আরও ৬টা নরবলি। এই ঘটনার কয়েকদিন পরেই নতুন একটা ট্রেকিং গ্রুপ আরানমানাইকাদু জঙ্গলে ঘুরতে আসে। তাহলে কি মিনাই এই গ্রুপটাকে জঙ্গলে নিয়ে এসেছে? আর পেঁচির বাকি নরবলিগুলোও কি এবার পূর্ণ হয়ে যাবে? এদিকে দেখা যায় পেঁচি তার বাড়িতে নতুন মানুষদের বলি দেওয়ার জন্য অপেক্ষা করছে। আর এটা দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এক্সপ্লেনেশনে কি কি ভুল বা ত্রুটি ছিল সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। মুভিটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।